আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রাপ্তি আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে ৫০০-র অধিক প্রতিষ্ঠান ৮০১টি পদে ভুল চাহিদা দিয়েছে এনটিআরসিতে। এইটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রসেসিং করতে গিয়ে সফটওয়্যার প্রসেসিং করতে গিয়ে এইটা টেলিটকের কাছে বিষয়টি ধরা পড়েছে। এখন যে বিষয়টি যে ভুল চাহিদা আপনার যেহেতু ধরা পড়েছে, এই ভুল চাহিদাতে যাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছে তাদেরকে যাতে সুপারিশ করা না হয়, এইজন্য টেলিটক কিন্তু কাজ করতেছে। এইটার বিষয়ে একটু কথা বলবো। কি, কি পদে ভুল চাহিদা হতে পারে? একটি প্রতিষ্ঠানের ধরেন একটি শূন্য পোস্ট নন এমপিও, প্রতিষ্ঠান প্রধান ভুল করে সেটা এমপিও লিখে এনটিআরসিতে চাহিদা দিয়েছে। তাহলে এই চাহিদাটি একটি ভুল চাহিদা হবে। কোনো প্রতিষ্ঠানের একটি বিষয়ের নন এমপিও পোস্ট আর সেটা প্রতিষ্ঠান প্রধান এমপিও লিখে যদি আপনার শূন্য পোস্টের চাহিদা দিয়ে পেমেন্ট করে, তাহলে কিন্তু এইটা সম্পূর্ণ ভুল চাহিদা। এবং কোনো একটি প্রতিষ্ঠানের ধরেন একটি সাবজেক্টের ভৌত বিজ্ঞানের আপনার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, কিন্তু ভুল করে প্রতিষ্ঠান প্রধান আপনার ফিজিক্যাল সায়েন্সের চাহিদা দিয়ে দিয়েছে। তো শিক্ষক দরকার কোনো প্রতিষ্ঠানে ভৌত বিজ্ঞানের, আর সেটা প্রতিষ্ঠান প্রধান যদি ভুল করে ফিজিক্যাল সায়েন্স চাহিদা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার এটাও কিন্তু একটা ভুল চাহিদা। তারপরে ধরেন আপনার অনেক সময় অনেক প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে। শিক্ষার্থীর সংখ্যা যদি বেশি থাকে, তাহলে কিন্তু অনেক প্রতিষ্ঠানে কিন্তু শাখা পোস্ট থাকে। এই শাখা পোস্টে শিক্ষক নিয়োগের জন্য অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। যদি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না থাকে, তাহলে কিন্তু এমপিও হবে না। কোনো একটি প্রতিষ্ঠানে ধরেন একটা শূন্য পোস্টের চাহিদা ধরেন থাকে, তো প্যাটার্নই আছে। ধরেন কোনো মানে হাই স্কুলে সহকারী শিক্ষক গণিত নরমালি প্যাটার্নই আছে, একজন শিক্ষক থাকবে। কিন্তু প্রতিষ্ঠানটি যদি অনেক বড় হয়ে থাকে এবং শাখা খালি থাকে, অর্থাৎ শাখা খোলা থাকে, তাহলে কিন্তু আপনার এই শাখা শিক্ষকের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। এখন যদি কোনো প্রতিষ্ঠানের শাখা পোস্টের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না থাকে, প্রতিষ্ঠান প্রধান যদি মানে ভুল করে যদি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নাই, তারপরে যদি এনটিআরসিতে এমপিও পোস্ট লিখে এভাবে চাহিদা দিয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু ভুল চাহিদা হবে। এটা কিন্তু অনেকেই না বুঝে অনেক সময় করে থাকে। কারণ যে দোকানদারের কাছ থেকে আবেদন করে প্রতিষ্ঠান হয়তোবা বলে রেখে আসে, কিন্তু দোকানদার হয়তোবা বিষয়টা ওইভাবে বুঝতে পারে না। প্রতিষ্ঠান প্রধানও অনেক সময় ব্যস্ততা থাকার কারণে বিষয়টা বুঝতে পারে না। কিন্তু আসলে এই বিষয়গুলো খুবই সেনসিটিভ। ভুল চাহিদা দেওয়াতে কিন্তু অনেক প্রার্থী কিন্তু ভোগান্তিতে পড়ে। তো কোনো প্রতিষ্ঠানের যদি আপনার বিষয়ভিত্তিক শিক্ষক থাকার পরেও যদি অতিরিক্ত শিক্ষকের প্রয়োজন হয় এবং অতিরিক্ত শিক্ষক নিতে গেলে, অর্থাৎ শাখা পোস্টের শিক্ষক নিতে গেলে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে শাখা পোস্টের অনুমোদন লাগে। এই অনুমোদনটি যদি থাকে, তাহলে কিন্তু শাখা পোস্টের শিক্ষক নিতে পারে। আর ধরেন কোনো প্রতিষ্ঠানে শাখা পোস্টের অনুমোদন নাই, প্রতিষ্ঠান প্রধান কি করছে, মানে শিক্ষকের চাহিদা দিয়ে দিয়েছে এবং সেটা এমপিও পোস্ট লিখে চাহিদা দিয়েছে, তাহলে সেটা কিন্তু এমপিও হবে না। প্রতিষ্ঠান প্রধান চাইলে কিন্তু নন এমপিও লিখে চাহিদা দিতে পারত। নন এমপিও লিখে চাহিদা দিলে সেটা কিন্তু মানে সরকারিভাবে এমপিওভুক্ত হবে না, বেতন পাবে না। কিন্তু যারা নন এমপিওতে আবেদন করে অনেক সময় সেটা হলো ভিন্ন কথা। এখন আমি যে বিষয়টি বলব, এই বিষয়গুলাতে কিন্তু ভুল চাহিদা হয়ে থাকে। আর বিগত গণবিজ্ঞপ্তিতে গুলো কিন্তু ফিমেল এবং মেল কোটার কিন্তু এরকম ভুল চাহিদা হয়ে থাকতো। কিন্তু এবারে তো ফিমেল এবং মেল কোটার কোনো এই কোটা অর্থাৎ নাই। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টের কার্যক্রম আপনারা আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গা থেকে কিন্তু এনটিআরসিতে যোগাযোগ করতেছে এবং অনলাইন পত্রিকাগুলাও কিন্তু অনলাইনে যারা নিউজ করে বিভিন্ন পত্রিকা, তারাও কিন্তু এনটিএসসি বিভিন্ন কর্মকর্তা বলেন এবং এনটিএসসি চেয়ারম্যান আছে, তাদের সাথে যোগাযোগ করতেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে প্রকাশিত হবে। আপনারা এবং আমরা প্রত্যেকেই জানতাম, কিন্তু
আপনারা যে স্মারকলিপি প্রদান করেছিলেন, আপনাদেরকে নিশ্চিত করেছিল এবং আমরাও যতটুকু যোগাযোগ করেছিলাম যে এই গত সপ্তাহেও যে নিউজটি হলো ৫ থেকে ৭ কর্মদিবস লাগবে টেলিটকের আপনার বিভিন্ন কার্যক্রমগুলা শেষ করতে। তাইলে সেই হিসেবে কিন্তু আগামী ১৭ তারিখ ৭ কর্মদিবস শেষ হবে। তো এই আগামী রবিবারের মধ্যে অর্থাৎ এই রানিং সপ্তাহের বৃহস্পতিবার মানে ৬ কর্মদিবস এবং আগামী রবিবারে হবে ৭ কর্মদিবস। এই তারিখের মধ্যে কিন্তু 100% রেজাল্ট প্রকাশের একটা সম্ভাবনা 100% ছিল আরকি। আমরা যতটুকু জানতে পেরেছিলাম, আপনারাও কিন্তু বিষয়টা স্মারকলিপি প্রদান করার সময় আপনাদেরকে বিষয়টা বলেছিল যে ১৫ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশের জন্য তারা জোরালোভাবে কাজ করে যাচ্ছে। এখন যে বিষয়টি আসলে রেজাল্টের আপডেটটি মানে এনটিএসসির কর্মকর্তাদের কাছ থেকে যেভাবে আমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, আমরাও কিন্তু সেভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং অন্যান্য অনলাইন পত্রিকা বলেন এবং যারা অনলাইনে আপডেট দিয়ে থাকে কিংবা আপনারা নিজে থেকেও যারা মানে আপডেট সংগ্রহ করেন, আপনাদেরকে কিন্তু সেভাবেই আপডেটটি দিয়ে থাকে। 100% মানে অমুক দিন প্রকাশিত হইতেছে এভাবে কিন্তু নিশ্চিত করে বলে না। তারা এই সিস্টেমে বলে যে ১৫ তারিখের মধ্যে আমরা চেষ্টা করতেছি, ১৭ তারিখের মধ্যে চেষ্টা করতেছি। এখন আমি যে বিষয়টি বলব, যেহেতু ৭ কর্মদিবস এখনো শেষ হয় নাই, আগামী রবিবারে ৭ কর্মদিবস আমরা এই সপ্তাহের বৃহস্পতিবার এবং আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করব। এর পরবর্তীতে হয়তোবা যারা ৬ষ্ঠ গ্রুপ বিজ্ঞপ্তিতে রেজাল্ট প্রার্থী আছে, এই তারিখের মধ্যে যদি রেজাল্ট এনটিএসসি প্রকাশ না করে তাহলে কিন্তু প্রার্থীরাই সিদ্ধান্ত নিবে প্রার্থীরা কি করবে। আর 100% এনটিএসসির উচিত ১০০% এই মুহূর্তে উচিত রেজাল্ট আপনার প্রকাশ করা। কারণ প্রার্থীরা কিন্তু এই ২০২৩ সাল থেকে এই পর্যন্ত প্রিলি, রিটেন, ভাইভা দিয়ে উত্তীর্ণ হয়ে গণবিজ্ঞপ্তির আবেদন করে এখন কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, অর্থাৎ ধৈর্য ধরে অপেক্ষা করতেছে। সামনে ফেব্রুয়ারিতে যেহেতু জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পূর্বে প্রার্থীদেরকে চূড়ান্ত সুপারিশপত্র দিয়ে প্রার্থীরা প্রতিষ্ঠানে যোগদান করবে এবং এমপিও ভুক্তি হওয়ার জন্য আবেদন করতে গেলে আরও ২ মাসের সময় প্রয়োজন হয় এবং ইএফটির জন্য আবেদন করতে আরও প্রায় ১ মাসের সময় প্রয়োজন হয়। তাই প্রার্থীরা কিন্তু এই যে প্রসেসিংগুলা এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে মানে বেকারত্ব কাটাতে গেলে প্রায় অনেকটা সময় হাতে রয়েছে যে বিষয়টা আরকি। এইজন্য এনটিএসসির উচিত অন্ততপক্ষে এখন সুপারিশটা করে প্রার্থীদেরকে একটা মানে এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেওয়া। কারণ এত ধৈর্য ধরা কিন্তু খুবই কষ্টকর। আমরা, আপনারা এবং সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম যে এই বৃহস্পতিবারেই সকলকে আল্লাহ তাআলা কবুল করবে শিক্ষক হিসেবে। তারপরেও যেহেতু ৬ষ্ঠ কর্মদিবস এবং আগামী রবিবারে ৭ কর্মদিবস এই পর্যন্ত আমরা অপেক্ষা করি। হয়তোবা পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নিবেন। রেজাল্টের আপডেটটা আমরা আর কি দিব, আপনারা হয়তোবা বিষয়টা অনলাইনে দেখেছেন। এখন যে বিষয়টি বলবো, রেজাল্ট তো একদিন না একদিন হবেই। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের সাথে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করেছেন, ফেসবুক পেজটি ফলো দিয়েছেন। আমরা কিন্তু আপনাদেরকে 100% ইএফটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিব এবং এমপিও আবেদন সংক্রান্ত পরামর্শ দিব। আমরা যেভাবে পরামর্শ দিব 100% আপনি প্রথম মাসে এমপিওভুক্ত হবেন। ইএফটি যখন কার্যক্রম শুরু হয় তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুদ স্যারে আমি ১০০+ ভিডিও আপলোড করি এবং ফেসবুক পেজেও হাজার শিক্ষককে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। রেজাল্টের আপডেট বলেন, অন্যান্য যে কোনো আপডেট বলেন, শিক্ষা বিষয়ক অনেকেই দিতে পারে, কিন্তু ইএফটি সংক্রান্ত এবং এমপিও আবেদন সংক্রান্ত আপডেট কিন্তু হাতে গোনা কয়েকজনই আপনাদেরকে দিতে পারবে এবং আমরা পরামর্শ দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং এমপিও আবেদনের যে কোনো সহযোগিতা করা হবে আপনাদেরকে। আগামী ১৩ই আগস্ট শিক্ষকদের মহাসমাবেশে যারা ঢাকাতে অবস্থান করতেছেন তারা যদি আসেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপনাদের যে বিভিন্ন বৈষম্য আছে, আপনাদের বৈষম্যগুলাও আগামী ১৩ই আগস্টে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।